যুগের সঙ্গে তাল মিলিয়ে বর্তমানে টেকনো কিন্তু 5G সিরিজগুলো বাংলাদেশের বাজারে লঞ্চ করতে যাচ্ছে এবং খুবই শীঘ্রই কিন্তু আমরা তাদের টেকনো পোভা কার 5G স্মার্টফোনটিকে দেখতে পাবো। তবে স্মার্টফোনটির প্রাইস পয়েন্ট অনুযায়ী স্মার্টফোনটিকে কি আসলে ট্রু ফ্ল্যাগশিপ বলা যাবে? কারণ এটা কিন্তু আমাদেরকে অল্প বাজেটের মধ্যেই অফার করছে 144Hz মতো ফাস্ট রিফ্রেশ রেট, তার সাথে কার্ভ অ্যামোলেড একটি ডিসপ্লে আর মিডিয়াটেকের 7300 আলটিমেটের মতন একটি চিপসেট, সাথে 5000 mAh মতন একটি ব্যাটারি আর অন্তত স্কোরে প্রায় 7 লাখের কাছাকাছি একটা স্কোর। অল ওভার কম্বিনেশনটাকে ভালোই কিন্তু জোস করে, কারণ ওভারভিউ তার আসল পরিচয় সবকিছু নিয়ে বিস্তারিত থাকবে এই ভিডিওতে। তার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যায়। আর আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। তবে টেকনো কিন্তু সত্যি এবারে নড়ে চড়ে বসেছে, কারণ তাদের টেকনো পোভা কার্পের ডিজাইনটা এবারে কিন্তু অনেকটাই অসাধারণ করেছে আমি বলবো। যার প্রধান কারণ হয়তো এর ব্যাকে থাকা নান্দনিক প্যাটার্নগুলো, যার ফলে হাতে নিলে অবশ্যই সবার নজর কাড়বে স্মার্টফোনটির ডিজাইনটি। ডিজাইনের মামলায় আপনার পার্সোনাল ওপিনিয়নটা আমাকে জানাতে ভুলবেন না। ফুল বডি প্লাস্টিক বিল্ডের সাথে আসা স্মার্টফোনটির এই কালারটির নাম রাখা হয়েছে ইন্টারস্টেলার স্পেসশিপ ডিজাইন। তবে এটি ব্যতীত আরো দুইটা কালার অবশ্যই অ্যাভেলেবেল রয়েছে। ইন হ্যান্ড ফিলের কথা মাথা রেখে তারা কিন্তু উভয় দিকে কার্ভ করেছে, ফলে কিন্তু ভালো একটা আমরা হ্যান্ড গ্রিপ পাচ্ছিলাম। পাশাপাশি 7.5 মিলিমিটার থিকনেস এবং 177 গ্রাম ওজন হয় স্মার্টফোনটি হাতে নিলে মনে হয় না যে খুব একটা ভারী স্মার্টফোন আমরা হাতে নিয়েছি। ভারী বলার কারণটা সামনেই বলছি। পাশাপাশি IP64 এর সাথে আসা ওভারঅল ডিজাইন কম্পার্টমেন্ট তারা ভালোই রেখেছে আমি বলবো, যার ভেতরে কিন্তু ইউজ করা হয়েছে 5500 mAh মতন একটি ম্যাসিভ ব্যাটারি। ইভেন বক্সে প্রোভাইড করেছে কিন্তু 45 ওয়াট একটি ফাস্ট চার্জিং ব্রিক। তবে 5500 mAh ব্যাটারি ব্যবহার করা সত্ত্বেও স্মার্টফোনটির ওজন 177 গ্রাম করা হয়েছে, জিনিসটা আমার আসলে ভালো লেগেছে আর কি। তবে বেসিক্যালি বর্তমানে আমরা প্রায় সব স্মার্টফোনে কিন্তু মিনিমাম 6000 mAh ব্যাটারি দেখছি। এখানে চাইলে আর কিছুটা নজর দিতে পারতো। ফিজিক্যাল ওভারভিউ দেখেন তো এখানে এজেন্সিয়াল সব পোর্টস এন্ড বাটনে কিন্তু দেওয়া হয়েছে। যার ফন্ট আসলে আমরা দেখতে পারবো 6.78 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, যাতে রয়েছে আপনার 144Hz মতন ফাস্ট রিফ্রেশ রেট। তবে এটা আসলে অথেন্টিক না আমি বলবো, কিছু কিছু অ্যাপস এর ক্ষেত্রে এটা কাজ করে, আদারওয়াইজ আপনি 19 কিংবা 120Hz মতন রিফ্রেশ রেটকে দেখতে পারবেন। তবে অল ওভার ডিসপ্লের কালার ক্যালিব্রেশন এমআরসিবি ছিল আমি বলবো এ বাজেটে, কারণ আপনি এখানে ডিউল স্টোরি স্পিকারে ডলবি অ্যাটমস পাচ্ছেন, তাই সাউন্ড কোয়ালিটি অনেক ভালো পাচ্ছিলাম আমরা। তবে ইউটিউবে 4K তে এইচডিআর ভিডিওগুলো দেখার সময় কিছুটা লেগে করে, আর নেটফ্লিক্স কিংবা ওটিটি প্ল্যাটফর্মগুলোতে কিন্তু আপনার এইচডিআর সাপোর্ট করে না। তবে আপাতত সেই সব সাইটের আগে যদি পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে সেই বিষয়টা অবশ্যই আমার ভালো লেগেছে, কারণ মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 আলটিমেটের সাথে আসা এটা একটি 4nm বেস অক্টাকোর চিপসেট, যার অন্তত স্কোরে অলমোস্ট 7 লাখের কাছাকাছি একটা রেজাল্ট এসেছে। অল ওভার এক বাক্যে বললে এটা কিন্তু আসলে পারফরমেন্সের দিকে ভালোই একটা নজর দিয়েছে আমি বলবো, কারণ এর ফলে পাবজির মতন গেম আমরা 90 FPS এ কিন্তু রেখে প্লে করতে পারছিলাম, তার সাথে সিওডি গেমটিও। পাশাপাশি মাল্টিটাস্কিং এর জন্য ভালো ছিল। তবে হ্যাঁ, এটা আসলে গেমিং সেন্ট্রিক স্মার্টফোন বলবো না যেহেতু কার্ভ ডিসপ্লে। তবে অবসর মুহূর্তে টুকিটাকে ক্যাজুয়াল গেমিং এর জন্য স্মার্টফোনটি খুব একটা বেশি আপনাকে নিরাশ করবে না। তবে প্রসেসরটি যথেষ্ট পাওয়ারফুল হওয়ার সত্ত্বেও এখানে যেহেতু কার্ভ ডিসপ্লে আর আপনারা জানেন টেকনোর অপটিমাইজেশন মিনস আপনার সফটওয়্যার অপটিমাইজেশন খুব একটা তো ওয়েল নন না, তাই গেমিং এর জন্য এটা আসলে প্রিপেয়ার করতে পারছি না। বাট হ্যাঁ, আপনার টুকটাক লেভেলের গেমিং কিংবা ক্যাজুয়াল টাইপের গেমিং বলুন কিংবা মাল্টিটাস্কিং বলুন ভালোভাবে হ্যান্ড ওভার করবে। আর এর ব্যাক এন্ড আমরা দেখতে পারবো iOS 15 টপ অন অ্যান্ড্রয়েড 15, যেখানে আমরা এক বছরের মেজর আপডেটকে দেখতে পারবো আগামীতে, যেটা আসলে এ ধরনের প্রাইস সেগমেন্টের জন্য একটা ভালো কিংবা অ্যাডভান্টেজ বলবো। ক্যামেরা প্রসঙ্গে আসলে কিছুটা দুঃখ কিংবা হাসি নিয়ে গঠিত ক্যামেরা সেটআপটি ব্যাকে দেখতে পাচ্ছেন ডিউল ক্যামেরা সেটআপ, তবে 64 মেগাপিক্সেলের সনির IMX682 এর প্রাইমারি সেন্সরটাই কাঁধে, সেকেন্ডারিতে একটি এআইএলএস, দেন ফ্রন্ট ফেসিং 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ওভারঅল যেহেতু আপনার সনির IMX সেন্সর ইউজ করেছে বিদায় ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল। তবে হ্যাঁ, প্রপার লাইট কন্ডিশনে সে ভালো ভালো ছবিগুলো আপনার ক্যাপচার করতে পারছিল। তবে লো লাইটে খুব একটা বেশি আশাজনক রেজাল্ট পায় না। তবে হ্যাঁ, ক্যামেরা কোয়ালিটি এ বাজেটে অন্য 10টার মতনই ছিল আমি বলবো। তবে একটা বিষয়ে অবশ্যই প্রশংসার দাবি রাখে, আপনি উভয় ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 4K তে 30 fps ভিডিওগুলো কিন্তু ইজিলি শুট করতে পারবেন। তবে থাকছে না কোনো OIS কিংবা EIS এর সুবিধা, যেটি বাজারে 6128 এবং 8128 এই দুটি র্যাম ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল থাকবে, যেখানে র্যাম টাইপ হিসেবে দেখতে পারবো LPDDR5 এবং স্টোরেজ টাইপ হিসেবে দেখতে পারবো UFS 2.2। তবে হ্যাঁ, স্টোরেজ টাইপটা কিছুটা ইনক্রিজ করা উচিত ছিল। তো প্রাইসিং এর ব্যাপারটা এখনো খুব একটা ক্লিয়ারলি বলতে পারছি না। তবে হ্যাঁ, খুবই শীঘ্র দেশের বাজারে এটা কিন্তু লঞ্চ হতে যাচ্ছে। আর কিছু ওয়েবসাইটের তথ্য মতো আমরা জানতে পেরেছি নাকি প্রাইস রাখা হতে পারে বাংলাদেশের বাজারে আনুমানিক 25 কিংবা 27,000 টাকার মধ্যে। তবে বাকিটা লঞ্চ হলেই দেখতে পারবো। তবে দেখা যাক টেকনো বাংলাদেশের বাজারে কোন প্রাইস পয়েন্টের মধ্যে স্মার্টফোনটি লঞ্চ করে। তবে আপনাদের মতামতটা আমাকে কমেন্টে জানাতে বলবেন না। তবে হ্যাঁ, ভিডিওতে বলা প্রাইসটা কিছু কম বেশি হতে পারে, কারণ আমি জাস্ট কিছু ওয়েবসাইটের তথ্য অনুযায়ী আপনাকে প্রাইসটা বলেছি, এখনো কনফার্ম না।